যে বর্তমান সরকারকে একটা ভূতে ধরেছে। এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সিনেমার হিরোর মতো চলাফেরা, কার্যক্রম সবকিছু ভাই সিনেমার হিরোর মতো। 13 দিনে এমন জায়গায় দেশকে নিয়ে গেছে, এখন সবাই মুখে মুখে আলোচনা। চরমোনাই কতটা প্রতারক এবং বিশ্বাসঘাতক এবং তাদের আসল রূপটা কি পুরো জাতি টের পেয়েছে। তাদের গোমর পুরো জাতির কাছে ফাঁস হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি প্রেক্ষাপটে নতুন একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি, যার শুরু অংশ দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা হতে চলেছে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখার, তাহলে অবশ্যই ভিডিওটির মূল রহস্য ও তথ্য জানতে পারবেন। দর্শক, দেরি না করে চলুন ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওটির বিস্তারিত আলোচনা দেখে আসি। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আয়োজিত গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি বাংলাদেশ শীর্ষক আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী, এতক্ষণ পর্যন্ত আপনারা 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ সহ অন্যান্য আলোচকদের কাছ থেকে বর্তমান বাংলাদেশের সংকটের মূল উৎস কোথায় এবং সেই সংকটের সমাধানের পথ কি, এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। সেমিনারে প্রবন্ধের মূল আলোচক ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। অত্যন্ত স্পষ্টভাবে সমস্যার গোড়া চিহ্নিত করেছেন। আমি সংক্ষেপে 2-3টি কথা বলি। আমি বলি কি, যে বর্তমান সরকারকে একটা ভূতে ধরেছে। এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। শেখ হাসিনার 15 বছরের শাসনামলকে যদি খুব সংক্ষেপে বর্ণনা করা হয়, তাহলে সেটা ছিল এদেশের জনগণকে নিয়ে উপহাস করা, জনগণকে যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করা। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শুনিয়েছিল নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা, উন্নয়নের গণতন্ত্র। জনগণের মতামত লাগবে না, তিনি পদ্মা সেতু আর মেট্রো রেল দিয়ে গণতন্ত্র বাস্তবায়ন করেছিলেন। এভাবে সর্বশেষ শেখ হাসিনার পতনের কফিনে সর্বশেষ যে ব্রেকটা ঠুকেছিল, সেটাও ছিল জনগণকে অপমান করার এক ভয়াবহ বিভৎস দৃষ্টান্ত। বলেছিল বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি। ভুলে যাওয়ার কথা নয়, আমার দেশের আত্মমর্যাদা সম্পন্ন 4 কোটি ছাত্র জনতা সেদিন রাতের অন্ধকারে বেরিয়ে এসে বলেছিল, আমি কে তুমি কে। এত তাড়াতাড়ি ভুলে গেলেন জনগণকে অপমান করার পরিণাম? সেই শেখ হাসিনার জনগণকে অপমান করার ভূত এসে সওয়ার হয়েছে এখন বিএনপির কাঁধে। এই জন্য বিএনপির পক্ষ থেকে একবার জনগণের সার্বভৌমত্বের প্যারালাল এনে দাঁড় করানো হয় তাদের 2/3 সংসদের এই সার্বভৌমত্বকে। এখানে সংসদে দাঁড়িয়ে গোটা জাতিকে মূর্খ সাব্যস্ত করা হয়। বলেন নাই উনি যে এদেশের জনগণ তারা যে গণভোটে ভোট দিয়েছে, না বুঝে ভোট দিয়েছে? গোটা দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করেন, এরপরে উনি মাস্টার সাজেন এই মূর্খ জনগণকে বোঝানোর জন্য। উনি মাস্টার সেজে এদেশের সংসদের 300 সদস্যকে
আর এই 300 সদস্য যারা গোটা দেশের জনগণের প্রতিনিধিত্ব করে তাদেরকে সংবিধান পড়ান মাস্টার সেজে। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত। আপনারা জনগণকে অপমান করছেন। এই ভূত আসলে আপনাদের ঘাড়ের নতুন ভূত না, এটা শেখ হাসিনার ঘাড়ে সওয়ার হওয়া সেই পুরাতন ভূত আপনাদের কাছে এসেছে। যে হাসিনার মতো বেকুব রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় কেউ জন্ম নেয় না। 70 বছরের আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা গাধার মতো ভূমিকা পালন করতে গিয়ে সীমান্তের অপর প্রান্তে গিয়ে পড়েছে। তোমরা শ্রীগালের মতো যদি সেই শেখ হাসিনার পথ অবলম্বন করার চেষ্টা করো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমার পরিণাম ভিন্ন কিছু হবে না। ক্ষমতার মসনদে বসলে জনগণকে খুব ক্ষুদ্র মনে হয় না? ক্ষমতার মসনদে বসে শুনেছিলাম ইঁদুর নাকি নিজেকে সিংহের মতো ভাবে। আজকে বিএনপির অবস্থা দেখে মনে হচ্ছে তারা ক্ষমতার মসনদে বসার পর জনগণকে তারা ইঁদুর আর নিজেদেরকে সিংহের মতো ভাবছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, জনগণকে সম্মান করতে শিখো। গণভোটের যে রায়, বাংলাদেশে এটি 4র্থ গণভোট আজকে আলোচনায় এসেছে। বাংলাদেশের তো নয়, বিশ্ব ইতিহাসে রেফারেন্ডাম এবং গণভোটকে এইভাবে উপেক্ষা করার কোনো দৃষ্টান্ত এবং নজির নাই। এই নতুন নজির সাব্যস্ত করে, নতুন নজির স্থাপন করে নিজেদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার, বিএনপির প্রতি আমাদের এটা সর্বশেষ শুভকামনা। এরপরও যদি আমাদের আর কিছু বলতে হয়, আন্দোলনের মাঠে কথা হবে, রাজপথে আমরা তোমাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনাদের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সিনেমার হিরোর মতো চলাফেরা, কার্যক্রম সবকিছু ভাই সিনেমার হিরোর মতো। 13 দিনে এমন জায়গায় দেশকে নিয়ে গেছে, এখন সবাই মুখে মুখে আলোচনা। এর মধ্যে এক মন্ত্রী তার বউকে একটা পদ পাওয়াই দিছিল, ওইটা জানার সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর পদই নাই, গায়েব করে দিছে, ভাই তুই আমার মন্ত্রী না। এবং রাস্তাঘাটে পুলিশকে বলছে, অর্থাৎ পুলিশকে এমন ক্ষমতা দিছে, ট্রাফিককে বলছে যে কোনো মন্ত্রীর গাড়ি চেক করতে পারবে যে কোনো সময়, আর ওই লাল বাতি দেখা দেখা চলতে হবে, কারোর জন্য এক্সট্রা কোনো সুযোগ সুবিধা নাই। জনগণ যেভাবে রাস্তা চলে তুমিও সেভাবে চলবা। একই জিনিস কিন্তু আমাদের প্রধানমন্ত্রীও করছে। উনিও কিন্তু ওই লাল বাতি দেখা আইন মাইনা চলে। উনিও কিন্তু রাস্তাঘাটে নাই অনেকের সাথে সেলফি তুলে মুখ মিলায়, ঈদের আগেই তো আমরা দেখছি। আবার ওই বালেন্দ্র শাহ কিন্তু সিএনজির কাছে যায়, সিএনজি ড্রাইভারের সাথে ছবি তুলতেছে, রাস্তাঘাটে ছবি তুলতেছে, গাড়ির উপরে দাঁড়ায় কথা বলতেছে এবং সরাসরি বলতেছে আমি কাউকে ছাড় দিব না। সে পুলিশের প্রধান হোক আর কোনো মন্ত্রী হোক, দেশের কেউ ছাড় পাবে না। অন্যায় করলে, টাকা পাচার করলে, কোনো অন্যায়ের সাথে জড়িত থাকলে কাউকে আমি ছাড় দেব না। খুব অল্প সময়ের মধ্যে আমাদের মন জয় করে নিছে। তার নিজের দেশের মানুষের তো মন জয় করছেই, আশেপাশের অনেকেরই মন জয় করছে। এবং ভারতের জনগণও কিন্তু নেপালের প্রধানমন্ত্রীর পক্ষে। ভালো কাজের জন্য সবাই ভালোবাসবে ভাই, ভালো লোককে সবাই ভালোবাসে। আর কে ভালো কাজ করবে আর কে করবে না এটা বোঝা যায় ভাই। এর জন্য ওই 100 দিন হানিমুন টাইম এত কিছু লাগে না, মাত্র 13 দিনে বুঝাই দিছে সরকার কি করবে। বিশ্বাস করেন, আমাদের শিক্ষামন্ত্রী যদি এই বালেন্দ্র শাহের অধীনে থাকতো, নেপালের বালেন্দ্র শাহের অধীনে যদি আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব থাকতো, চাকরি থাকতো না ভাই। হ্যাঁ ভাই, চাকরি থাকতো না। কারণ উনি একটা স্কুলে যায়, ওখানে 8 বছর 10 বছর 12 বছরের বাচ্চাদেরকে প্রশ্ন করতেছে, রাজনীতি শিখাইতেছে। প্রশ্নটা কি বলো তো, আমাদের প্রধানমন্ত্রীর মেয়ের নাম কি? একটা বাচ্চা বলছে জাইমা। ইয়েস, জাইমা রহমান। ওকে, জাইমা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, তাই না? এই তোমরা কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জাইমা রহমানের সাথে নাকি? ওকে ওকে। মনে হইতেছে পরীক্ষার মধ্যে প্রশ্নটা আসতে পারে ভাই। এবং উনি শিক্ষামন্ত্রী হইয়া 10-12 বছরের বাচ্চাদের, ওইখানে ভাই আমি 8 বছরের বাচ্চাও দেখছি, আমার যেটুকু মনে হয়, তাদেরকে বলতেছে তোমাদেরকে রাজনীতি করতে হবে জাইমা রহমানের সাথে, শিখাইতেছে রাজ পরিবারের সাথে রাজনীতি করতে হবে। এটাই মাথার মধ্যে ঢুকাই দিতেছে। কিন্তু মনে রাখেন, আমি যদি ভাই ওখানে থাকতাম, আমি বলতাম আরেকটা প্রশ্ন করেন, কাদের বাচ্চারা গাড়ির পিছনে পিছনে দৌড়াবে? ওই প্রশ্নটা করেন যে কাদের সন্তানরা গাড়ির পিছনে পিছনে দৌড়াবে। হ্যাঁ, ওই প্রশ্ন করা উচিত না? তখন বাচ্চারা কি লিখতে উত্তরে? গরিবের পোলাপানরা গাড়ির পিছনে পিছনে দৌড়াবে আর রাজবংশের যারা তারা রাজনীতি করবে। এরকম হয়ে গেল না ব্যাপারটা? এটা কোনো কাজ করলেন মিলন সাহেব, দেখেন পুরো ভাইরাল হয়ে গেছে, সবাই এটা নিয়ে আলোচনা করতেছে। এইটা কি রে ভাই? অতীতের দিকে একটুখানি তাকান, শেখ হাসিনার পরিবার নিয়ে কত কথা হইতো, বই পুস্তকে তাদের নাম লেখা হইতো, রাসেলকে নিয়ে রচনা লিখতে বলতো, শেখ রেহানার পরিবার নিয়ে রচনা লিখতে বলতো, শেখ হাসিনার পরিবার, শেখ রেহানার পরিবার এবং শেখ মুজিবুরের পরিবার, এই পরিবার কইরা বই পুস্তকের মধ্যে ঢুকাই দিছে পরিবার। সেই পরিবারটাই না বাইর করতে পারতেছি না আমরা। এখনো যদি একজন শিক্ষামন্ত্রী আইসা এরকম কথা বলে জাইমা রহমানের সাথে রাজনীতি করতে হবে, মানে উনি এখন থেকেই বলতেছে বিএনপি করবা তোমরা বড় হইয়া। অর্থাৎ ওই আগের যুগ রয়ে গেছে ভাই, রাজা আর প্রজা, প্রজা প্রজাই থাকবে, রাজা রাজাই থাকবে। কোন সিনেমা দিন একটা ডায়লগ দেখছিলাম,
রাজা রাজাই রেহেগা, প্রজা প্রজাই রেহেগা, এরকম হবে, ভুলে গেছি। যাই হোক, এবার আসি ওনার ওই কথার আসল অর্থটা কি। আসল অর্থটা ভাই অনেক লম্বা লম্বা রেসের ঘোড়া তো ভাই। ওনারা ক্ষমতায় থাকবে বহুদিন, হ্যাঁ ভাই বহুদিন ক্ষমতায় থাকবে। দেখেন নির্বাচনের পরপরই প্রধানমন্ত্রী কোথায় থাকবে কোথায় থাকবে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। উনি কি যমুনায় যাবে? না, উনি যমুনায় যাবে না, তবে বিশেষ বিশেষ মিটিং করতে যমুনায় যাবে। আর উনি কোথায় থাকবে? গুলশানের উনার ওই নিজের বাড়িতেই উনি থাকবে। কিন্তু আজকে দেখলাম প্রধানমন্ত্রীর জন্য জায়গা খোঁজা হচ্ছে। ওই মিন্টু রোডের কোনো একটা জায়গায় একটা বাড়ি বানানো হবে। সেটা তো বাড়ি না, হোয়াইট হাউসের মতো কিছু একটা বানানো হবে। ওই বাড়ির নিচে আবার বাংকার বানানো হবে, সুড়ঙ্গ 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 বানানো হবে। ওই যে একটা ছবি হয়েছিল না, ওই যে আরফান নিশো ছিল হিরো, সুড়ঙ্গ, ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে যায় ডাকাতি করে, ব্যাংক ডাকাতি, মনে আছে? কিন্তু এটা ব্যাংক ডাকাতি না, এই সুড়ঙ্গটা বানানো হবে যদি কোনো হামলা হয় ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে সেফ জোনে চলে যেতে পারবে। ধরেন ওই বাংকারের মধ্যে 1 মাসের খাওয়া দাওয়া অক্সিজেন সবকিছু থাকবে। আবার এমন হতে পারে ওই বাংকারের পাশে দিয়া এমন একটা রাস্তা তৈরি করলো যেটা ভিতর দিয়ে গাড়ি চলতে পারে। এই ইরানে আছে না, ইরানও তো আছে, মাটির নিচে শহর আছে না, এটা মাটির নিচে একটা সুড়ঙ্গ তৈরি করবে যেন আরেকটা এক্সিট পয়েন্ট থাকে। অর্থাৎ ব্যাপারটা এরকম, ধরেন একটা হামলা হলো রাতের বেলা, এখন প্রধানমন্ত্রী ওই বাংকারে ঢুকে গেল, ঢুকার পর গেট লক করে দিল। ওই গেট আপনি ভাঙতে পারবেন না যতই চেষ্টা করেন। আর উনি তো এখানে বসে থাকবে না, উনি ওটার ভিতর দিয়ে অন্য এক দিক দিয়ে বাইরে চলে যাবে। ধরেন এখানে ঢুকলো আর বাইরে হলো ধানমন্ডি দিয়া, এরকম হতে পারে ভাই, এরকম প্ল্যান প্রোগ্রাম। এর জন্যই কথাটা বললাম। দেখেন আমাদের শিক্ষামন্ত্রী যে এখন থেকে শিখাইতেছে রাজনীতি, শিখাইতেছে জাইমা রহমানের রাজনীতি করতে হবে। আর আমরা জাইমা রহমানকে দেখছি রাজনীতির সাথে জড়িত, ওনার বাবার সাথে সব জায়গায় যাচ্ছে, উনি রাজনীতি শিখতেছে, খুবই ভালো কথা। আবার ওনারা বাংকারও বানাইতেছে, তার মানে লম্বা রেসের ঘোড়া। এই সরকার আরো বহুদিন থাকবে। ওনাদের একজন মিনিস্টারকে বলতে শুনছিলাম ওনাদের প্রধানমন্ত্রী 40 সাল পর্যন্ত এই দেশে থাকবে। হ্যাঁ ভাই, বিএনপি থাকতে পারে, ভালো কাজ করলে থাকবে, অবশ্যই থাকবে, সবাই মাইনা নিবে। কিন্তু এখন কি সবাই মাইনা নিতেছে? মাইনা নিতেছে না তো, কারণ উনি কথা দিয়ে কথা রাখতেছে না। হ্যাঁ, বালেন্দ্র শাহ যেসব কথা দিয়া নির্বাচন করে পাশ করে আসছে ওইসব কথা 13 দিনের মধ্যে বুঝাই দিছে। কোনো হানিমুন টাইম টুইম নেয় নাই তো, 13 দিনে বুঝাই দিছে আমি কথা পালন করবো, যা কথা দিছি সেটা আমি পালন করবো, অলরেডি বুঝাই দিছে। কিন্তু এখানে ভাই প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেল, আমরা তো এখনো ওরকম কিছু প্রমাণ পাই নাই। ধোকা দিয়ে আমার লস না, আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন না, পরের বার বিশ্বাস করবেন না, তো আপনাকে ধোকা দিলাম। আমার তো রাজনীতি করতে হবে, তো রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে, সেই জবান আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না, ওটা তো অন্য বিষয়। কিন্তু আমি যদি না করি, আমার জবানই না রাখি আমি, তখন আপনারা আমাকে ধরতে পারবেন, তাই তো নাকি? সোজা সাপটা 2 দিয়ে 4 এর মতো। দেশের আইন শৃঙ্খলার অবস্থা কেমন সেটা নিয়ে আলোচনা করতে চাই না। এই দায়িত্বে যিনি আছেন উনি ওই দায়িত্ব পালন করতেছে কিনা এটা আপনারা ভালোই জানেন। ইরান আর আমেরিকার যুদ্ধের প্রভাব তো অলরেডি পড়ে গেছে, জিনিসপত্রের দাম বাড়তেছে, এদিক দিয়ে বিরোধী দল আবার রাস্তায় নামতেছে, অবস্থাটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে না। কিন্তু কোন রকম মীমাংসা হচ্ছে না। হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন, মাত্র তো সরকার আসছে, এখনই কেন আন্দোলন? ভাই আন্দোলন কেন করবে না? 2টা ভোট হয়েছে, 2টা ভোটের মানে কি? একটা ভোট দিয়ে আপনি ক্ষমতায় যাবেন, আরেকটা ভোট কেন? এই ভোটটা এই জন্য যে আপনি দেশটা কিভাবে চালাবেন। 2টা ভোটের কিন্তু 2টা কাজ। একটা হলো আপনি ক্ষমতায় কিভাবে যাবেন, এই জন্য একটা ভোট, যেটা 51% ভোট পাই আপনারা চলে গেছেন। আবার 69% মানুষ ভোট দিছে আপনি দেশটা কিভাবে চালাবেন। কিন্তু আপনি কি সেভাবে চালাচ্ছেন? সেই কথা কি রাখছেন? আপনি যে কথা দিচ্ছেন আপনার কথাই তো আপনি রাখতেছেন না। আপনি বলতেছেন জবান যদি আমি না রাখি, কথা যদি আমি না রাখি, ভবিষ্যতে কি আমাকে আর বিশ্বাস করবেন আপনারা? কিন্তু আপনি সেই কথা তো রাখতেছেন না, ভবিষ্যতের চিন্তা করতেছেন না। নাকি ভবিষ্যৎ নিজেরাই পরিকল্পনা করে ফেলাইছেন, কোনো অ্যাঙ্গেলেই গদি ছাড়বেন না, ক্ষমতা ছাড়বেন না। সালাউদ্দিন সাহেব কিন্তু এর মধ্যে বইলা ফেলাইছে এই গণভোট বৈধ, গণভোট বৈধ, এই কথাটা কিন্তু বলছে। তারপরে বলতেছে সবকিছু আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তারপরে কি বলতেছে? আমরা আমাদের মতো করে পালন করুন। অর্থাৎ ওনারা সংস্কার করবে না, কিছু রদ বদল করবে, সংশোধন করবে। ভিডিওটা শেষ করতে চাই, শেষ করার আগে এইটুকু বলবো, রাজনীতিকে আর ব্যবসা কেন্দ্র বানায় না। হ্যাঁ ভাই, পুরো একটা ব্যবসা কেন্দ্র হয়ে গেছে। চিটাগাঙ্গের এক ভদ্র মহিলাকে দেখলাম, উনি অভিযোগ করতেছে অনলাইনে আইসা, ওনাকে বলছে কেউ যায় 12 কোটি টাকা দেন, আপনাকে ওই সংরক্ষিত আসনে এমপি পদে আপনাকে দাঁড় করাই দিব, 12 কোটি টাকা দেন। আবার সুন্দর প্রস্তাব দিছে, যদি ক্যাশ না দিতে পারেন তাহলে আমাদের সঙ্গে দলিল করেন, আপনি এমপি হওয়ার পর যা কিছু কাজকর্ম পাবেন, কিছু কাজ তো আপনি পাবেন, ওই কাজগুলো আমাদেরকে দিবেন, আমরা ওইখান থেকে টাকা তুলে নেবো, দরকার লাগলে আপনারা আরো দিব, কিন্তু কাজগুলো আমাদেরকে দিতে হবে। এটা নিয়ে ভাই তুমুল আলোচনা। কিন্তু বিএনপি থেকে বলা হয়েছে আমরা এটা জানি না, কোন একটা চক্র এই কাজগুলো করতেছে, মানে ওরা বিএনপির কেউ না। যেমন ডাক্তার কামরুল হাসানের ওখানে যে চাঁদা চাইতে গেছিল, ও কিন্তু যুব দলের কেউ না। আজকে ধরা পড়ছে, 6-7 জন ধরা পড়ছে, আদালতে নিয়ে গেছে, 7 দিনের মতো রিমাইন্ডও দিছে, 7 দিন না 5 দিন জানি না। একবার এক পুলিশ ভাই বলছিল পুলিশের কাছে আসামি প্রিয় আর বাদী অপ্রিয়, কারণ বাদী এসে তো ঝামেলা বাঁধায়। ভাই আমার মামলা কি হলো, কি হয়েছে, ধরলেন নাকি আসামিরে? এই যে ফোন করতেছে, অমুকে ধরাই দিতেছে, চাপ দিতেছে, আর আসামি চুপচাপ কথা বলতেছে। ধরেন 5 দিনের রিমাইন্ডার আসছে, ভাই 5টা দিন আমার ঘুমাইতে দিন ঠিক মতো, নীরবে সমঝোতা কইরা ফেলাইতেছে, কোনো চিৎকার নাই, আলোচনা নাই, বাদী তো দাপট দেখায় আর আসামি নীরবে সমঝোতা করে, যার জন্য পুলিশের কাছে আসামি প্রিয়। ব্যক্তিগত আলোচনা করছিল, আজকে প্রকাশ করলাম, কেউ মাইন্ড করেন না। এই সিস্টেমটা থেকেই বাইরে হয়ে আসতে চাইছিল। 5ই আগস্টের রক্ত এই জন্য তো দেয় নাই, ক্ষমতা বদল হবে, ইনি যাবে ইনি আইসা বসবে, উনি যাবে আবার ইনি আইসা বসবে, এই জন্য না। গত 55 বছর যে সিস্টেমে চলতেছিল ওই সিস্টেমটা বদল করার জন্যই তো ভোট দিছিলাম আমরা। হ্যাঁ ভাই, 69% মানুষ ভোটটা তো দিছে কিভাবে দেশ চালাবেন সেটার জন্য ভোট দিছে, যে আপনি কিভাবে দেশ চালাবেন। আর 51% মানুষ কি জন্য ভোট দিছে? এই নেন আপনার ক্ষমতা। 51% ক্ষমতা নিয়ে বসে গেলেন, আর 69% মানুষ যে একটা রোড ম্যাপ দিল কিভাবে দেশ চালাবেন সেটার খবর নাই। যাই হোক, সবই উপরওয়ালার কাছে ছাইড়া দিলাম। হ্যাঁ ভাই, অসহায় মানুষ আর কার কাছে বিচার দিবে? ওই উপরওয়ালার কাছে। অনেক সময় দেখবেন রাস্তাঘাটে অনেকে দাপট দেয় না, রিক্সাওয়ালার লগে খুব দাপট দেখায়, রিক্সাওয়ালার মারতে যায় 10 টাকার জন্য। ওই রিক্সাওয়ালা অসহায় কি করে? ওই উপরের দিকেই শুধু তাকায়, আর যারা উপরের দিকে তাকায় তারা বিচার পায়। হ্যাঁ ভাই, সামান্য বিনিময়ে বিএনপি চরমোনাই বিরল সমঝোতা হয়ে গেছে। দর্শক, চরমোনাই কি জিনিস, চরমোনাই কতটা প্রতারক এবং বিশ্বাসঘাতক
এবং তাদের আসল রূপটা কি পুরো জাতি টের পেয়েছে। তাদের গোমর পুরো জাতির কাছে ফাঁস হয়ে গেছে। দর্শক, চরমনাই ইসলামী আন্দোলন একটা প্রো এস্টাবলিশমেন্ট পার্টি। তারা সবসময় ক্ষমতাসীনদের চাপতে পছন্দ করে। ক্ষমতাকে চ্যালেঞ্জ করা এটা তাদের নীতির সাথে যায় না। এটা চরমনাই যখন পলিটিক্যাল পার্টি ছিল না, যখন জাস্ট একটা দরবার ছিল, শুধু চরমনাই না, এই পীরদের দরবারের এটা একটা কমন বৈশিষ্ট্য, তারা ক্ষমতাসীনদের সাথে কন্ট্রাডিকশনে যায় না। আর দেওবন্দি উসুলি হচ্ছে এটা যে ক্ষমতাকেন্দ্রিক তৎপরতা চালানো যাবে না, ক্ষমতাসীনদের সাথে কন্ট্রাডিকশনে যাওয়া যাবে না, ক্ষমতাসীনরা অন্যায় করলে জুলুম করলে তাদের সর্বোচ্চ নসিহত করতে হবে, তাদের হটানোর কোনো চেষ্টা করা যাবে না। দেওবন্দি সিয়াসাতের উসুল কিন্তু এটা, ক্ষমতাসীনদের নসিহত করা, নসিহত। এখানে কিন্তু সালাফি ট্রেন্ডের সাথে মিল আছে। তো চরমনাই সেমি দেওবন্দি দল, সেই হিসাবে তারা ক্ষমতাসীনদের থাকতে পছন্দ করে, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, উৎখাত করার কথা তারা কল্পনা করে না, এবং যার ফলে সর্বোচ্চ তারা জাস্ট নসিহত করে, কিন্তু তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং চলে। এটা দরবার বা হুজুর যখন ছিল তখন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যেহেতু এখন পলিটিক্যাল পার্টি, এখন এটা ঠিক নেই। আর এখন যেহেতু এটা করে, এই জন্য চরমনাই কোনো রাজনৈতিক দলই না। চরমনাইকে এখন আর পলিটিক্যাল পার্টি হিসেবে ট্রিট করার সুযোগ নেই। কেন? চরমনাই কিন্তু নির্বাচন জেতার জন্য নির্বাচন করে না। ইন্টারেস্টিং, নির্বাচন করে জল ঘোলা করার জন্য। চরমনাই যে জেতার জন্য নির্বাচন করে না, তার একটা দলিল দিই। এই যে 2026 সালে 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হয়েছে, সেখানে শায়েখে চরমনাই জনাব মুফতি ফজল করিম তিনি নির্বাচন করেছিলেন বরিশাল 5 আসনে। সেখানে জামাত ইসলামী তাকে সমর্থন দিয়ে জামাত ইসলামী হেভিওয়েট প্রার্থী তারা উইথড্র করেছিল। It was great opportunity for শায়েখে চরমনাই to win, but শায়েখে চরমনাই জিততেই চান নাই। বরিশালে বিএনপির যিনি প্রার্থী, তিনি প্রবীণ রাজনীতিবিদ এবং তিনিও জনপ্রিয় ব্যক্তিত্ব, বিএনপি শক্তিশালী ঘাঁটি, তারপরও বয়স বিবেচনায়, শারীরিক অসুস্থতা বিবেচনায় তাকে হারানো সম্ভব ছিল, কিন্তু ফজল করিম সাহেব চেষ্টাই করেননি। কতটা গর্ধব আপনি একটু দেখেন, যে জামাত তাকে সমর্থন দিয়ে জামাত প্রার্থী উইথড্র করেছে, সেই বরিশাল 5 আসনের নির্বাচনী প্রচারণার সময় জামাতকে মুনাফিক বলে গালি দেন। এটা হচ্ছে দলিল যে তিনি জেতার জন্য নির্বাচন করেন না। জেতার জন্য যদি তিনি নির্বাচন করতেন, তাহলে প্রথমে মোয়াজ্জেম হোসেন হেলাল যিনি ক্যান্ডিডেট ছিলেন, তাকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতেন এবং তার সাথে প্রচুর ছবি প্রচার করতেন, এবং এর মাধ্যমে জামাতের লোকজনকে, দাঁড়িপাল্লা সমর্থকদের কাছে বার্তা দিতেন, এই যে দেখেন জামাতের লোক আমাকে ভোট দিতে বলেছে। এরপরে বরিশাল মহানগরীর বা বরিশাল 5 আসনের সমস্ত থানা আমির সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি জামাতের, শিবিরের, জামাতের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সবাইকে সাথে নিয়ে চলতো, এবং যদি তার জেতার মিনিমাম আগ্রহ থাকতো, তাহলে যেখানেই তিনি যেতেন ওই এলাকার জামাত নেতাদের আগে অনুরোধ করে সেখানে থাকতে বলতেন, তারপরে ভিডিও ছবি করে প্রচার করতেন এবং বার্তা দিতেন, এই যে দেখো জামাত আমার পক্ষে সিরিয়াস। এর মানে জামাতকে সিরিয়াসলি কাজে লাগাতো, প্রয়োজনে জামাত নেতাদের হাত পা ধরতো যে ভাই যেহেতু আপনাদের প্রার্থী নেই, প্লিজ আমাকে ভোট দেন। নির্বাচনে জেতার জন্য শত্রু মিত্র হিন্দু মুসলিম বলতে কোনো কথা নাই, যে কারো হাতে পা ধরা যায়। আচ্ছা, হিন্দুদের কাছে হাত পাকার লোকজন ভোট চাইতে গেছে না, জামাত কি হিন্দুদের চাইতেও খারাপ? হিন্দুদের পা ধরা গেলে জামাতের পা ধরা যাবে না কেন? আর জামাত এখানে যেখানে সমর্থন দিয়েছে, আপনি চিন্তা করেন, এটা কাজে লাগানোর কোনো চেষ্টা করেনি। এর মানে জনাব মুফতি ফজল করিম জেতার জন্য নির্বাচন করেন না। যদি করতেন তাহলে এবার জামাতের হাতে পায়ে ধরে জিতে যেতেন। কিসের জন্য তাহলে রাজনীতি নির্বাচন করেন? জল ঘোলা করার জন্য। আর চরমনাই রাজনীতিতে কি? রাজনীতি হচ্ছে শাসক গোষ্ঠীর আনুকূল্যে থাকা আর একটু কুসুম কুসুম বিরোধিতা করা এবং তাদেরকে একটু নসিহত করা। এটাই কিন্তু দেওবন্দি পলিটিক্যাল সিয়াসত, এটা মানে দেওবন্দি সিয়াসত, মনে রাখতে হবে। তো দর্শক, নির্বাচন আগে বিএনপির মারাত্মক বিরুদ্ধে ছিল চরমনাই, কঠিন কথা বলতো। তারেক রহমান 10%, খাম্বা, অমুক তমুক, এমন কোন জঘন্য ভাষা নেই যে ভাষায় তারেক রহমানকে চরমনাই সমালোচনা করেনি। এবং শরিয়া আইন বিরোধী, মোনাফেক পার্টি, দুর্নীতিবাজ, দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন, সব বলেছে। সেই বিএনপির সাথে যে বিএনপি ক্ষমতা এসে গেছে, জাস্ট তারেক রহমান একটু চরমনাই হুজুরদেরকে হুজুর হুজুর বলবে, তাতেই খুশি। এই বিনিময়ে সমঝোতা হয়ে গেছে। সমঝোতাটা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে দেখেন। এই যে উপনির্বাচন হলো 2টা, বগুড়া 6 এবং শেরপুর 3, সেখানে চরমনাইয়ের লোকজন বিএনপিকে সমর্থন দিয়েছে, বিশেষ করে শেরপুরেরটা স্পষ্ট এসেছে। এর মানে সমঝোতা হয়ে গেছে, সমঝোতা দলিত পেলেন। আর সমঝোতা না হলে শায়েখে চরমনাই, যে তারেক রহমানকে খাম্বা টাম্বা কত কিছু বলেছেন, এই শায়েখে চরমনাইকে তারেক রহমান এই রমজান মাসে ইমামদের বেতন ভাতা উদ্বোধনের সময় এরকম স্টেজে তাকে সম্মানিত করে, ওই যে একটু স্টেজে ডাকবে, হুজুর হুজুর বলবে, ফোন দিবে তারেক রহমান, এই বিনিময়ে সমঝোতা হয়ে গেছে। এর বিনিময়ে জামাতকে গালি দেওয়া অব্যাহত থাকবে এবং ক্ষেত্র বিশেষে ধানের শেষে ভোট দেওয়ার সমর্থন থাকবে। আর বাকি কাজ হচ্ছে রাজনীতিতে জল ঘোলা করা। সংস্কার, জুলাই সনদ, এই বিষয়ে এখন আর তাদের তেমন কোনো ভয়েস নাই, কুসুম কুসুম ভয়েস, মাঝে মাঝে একটু বিবৃতি দেয়, জনগণকে বুঝতে দিতে চায় না যে তারা দালালি করছে। এটা বুঝতে দিলে সমস্যা আছে। আপনাদেরকে আশা করি বুঝতে পেরেছি যে চরমনাই কি জিনিস সবাই টের পেয়েছেন, কতটা প্রতারক। তা এই 1971 সালে এই চরমনাই দরবার, তারা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল, স্বাধীনতা বিরোধী ছিল। শুধু চরমনাই না, বাংলাদেশের সমস্ত পীরদের দরবার পাকিস্তানের পক্ষে ছিল। কারণ কি? এই ধরনের পীর হুজুর এরা ক্ষমতাসীনদের পক্ষে থাকতে পছন্দ করে এবং ক্ষমতার সাথে কন্ট্রাডিকশন লাইক করে না।
এবং তাতে আরো বেশি ফিতনা বলে তারা মনে করে। ঠিক আছে, এটা মনে করতে পারেন, তাহলে আপনি রাজনীতি করেন কেন? আর বিএনপিকে গালাগালি করতো, জামাতকে পছন্দ করতো, এটা কেন? তখন চরমনাই বিশ্বাস করতো জামাত ক্ষমতা আসবে। যেই দেখলো যে না, ক্ষমতায় বিএনপি আসবে, তারপরে এখন জামাতকে ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে চরমনাইয়ের গোমর। একটা বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই, সংস্কার বিষয়ে বিএনপির অবস্থানে জাতি আশাহত হয়েছে। কুসুম কুসুম সুন্দর শব্দ বিবৃতি, জাতি আশাহত হয়েছে। আর যদি বিএনপির সাথে কোনো সমঝোতা না হতো, তাহলে তারা বলতো যে বিএনপি মোনাফেক, জাতীয়তাবাদী মোনাফেক পার্টি, এই ভাষায় তাদের আখ্যায়িত করতো। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিএনপি যা করলো তাতে জাতি আশাহত হয়েছে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়েছে। বিবৃতিতে তিনি কথা বলেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশে সংস্কার অভূতপূর্ব একটি সুযোগ তৈরি হয়েছিল। সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্র কর্তৃত্ব প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলো রাজনীতি নানান কথাবার্তা বলছে যে এইটা উচিত ছিল, সেটা উচিত ছিল, এগুলো বলছে। অনেক তালিকা টালিকা দিয়েছে, বিএনপি এটা করেনি, সেটা করেনি, কিন্তু বিএনপির প্রতি সফট নসিহত, দেওবন্দি স্টাইলে নসিহত, জোরালো কোনো কথাবার্তা নেই যেটা অতীতে বলতো। এটা একটা সূচনা। এই যে বিএনপি যেরকম গৃহপালিত বিরোধিতা দেখাতে চায়, গণতন্ত্র দেখাতে চায়, বিরোধিতা করবে, কিন্তু আসলে দিন শেষে পকেটে লোক। চরমনাইকে ওইভাবে চরমনাইয়ের সাথে একটা সমঝোতা করে ফেলেছে। বিএনপির বিরোধিতা যদি করে, বুঝবেন যে ওটা গৃহপালিত বিরোধিতা।